আসসালামু আলাইকুম। আমি আমার কন্টেন্টটা শুরু করবার আগে আমি আপনাদেরকে বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচন প্রক্রিয়া নিয়ে দু একটা কথা বলতে চাই। আমি অন্যান্য দেশের কথা বলবো না এই জন্য যে আমি অন্যান্য দেশে এমনটি দেখিনি। বাংলাদেশ এবং সুইডেন দুইটি দেশের নির্বাচনী প্রক্রিয়া আমার দেখার ভাগ্য হয়েছে। সুইডেন পৃথিবীতে আপনি যদি হাতে গোনেন তাহলে ডেমোক্রেট কান্ট্রির মধ্যে এর নাম্বার আছে। এখানে প্রতি 4 বছর পর পর ইলেকশন হয় এবং ইলেকশন কতটুকুন ফেয়ার হয়, কতটুকুন গ্রহণযোগ্যভাবে হয় সেটা বলার কোনো অবকাশ থাকে না, কারণ আজ অবধি ইলেকশন নিয়ে ইলেকশন কমিশনের উপরে কেউ কোনো অঙ্গুলি উত্তোলন করতে পারেনি। আমি নিজেও এখানে 4-5টা ইলেকশন করেছি, মানে ইলেকশনে ভোট দিয়েছি এবং দেশে থাকা অবস্থায় বাংলাদেশ থেকে 3টা ইলেকশন আমি ভোট দিয়েছি। বাংলাদেশে সুইডিশ অ্যাম্বাসিতে আমরা ভোট দিতাম, এটা নিয়ম। এখানকার সিটিজেন যে দেশেই থাকুক সে ভোট দিতে পারবে, সে জাস্ট অ্যাম্বাসিতে যোগাযোগ করবে এবং সে তার ভোটটি দিয়ে আসবে। এই যে ভোট হয় এখানটায়, এই ভোটের আগে কি একটা প্রক্রিয়া হয় সেটা সম্পর্কে একটু আমি আন্দাজ দিতে চাই আপনাদেরকে। সেটা হলো যে আপনি মনে করেন একটি পার্টি করেন, আপনি মনে করেন আওয়ামী লীগ করেন বা আপনি বিএনপি করেন, আপনার এলাকার আপনি মেম্বার, বহুদিন যাবত আপনি কর্মী, আপনি বাসনা করলেন যে আপনি এমপি ইলেকশনে দাঁড়াবেন। এখানটায় বাংলাদেশের মতো এমন কোনো নিয়ম নেই যে পার্টি প্রধান যাকে ইচ্ছা তাকে নমিনেশন দেবে। নো 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 দিস ইজ নট দ্য রুলস। এখান থেকে যদি আমার এলাকা থেকে যদি আওয়ামী লীগের 10 জন প্রার্থী থাকে, 10 জনই দাঁড়াতে পারবে। পার্টি উচ্চমহল আপনাকে কিছু বলবে না। পার্টি যেটা করবে, ইলেকশনের 1 বছর আগে বা 6 মাস আগে একটা প্রি ইলেকশন করবে। তার মানে আপনার এলাকাতে ওনারা একটা গণভোট করবে। ওনারা বলবে আমরা আওয়ামী লীগের থেকে ভোট গ্রহণ করছি, আমার আওয়ামী লীগের এবছর তোমার এলাকা থেকে 10 জন প্রার্থী দাঁড়িয়েছে, তুমি কাকে চাও? দেখুন কোথা থেকে শুরু করলো ইলেকশনটা। তখন আমরা ভোট দিব, যে যার খুশি মতো ভোট দিব, তারপর সেই ভোট কাউন্ট করে পার্টি দেখবে কে সবচেয়ে বেশি পপুলার, তাকে নমিনেশন দেবে। সে পাস করুক বা সে ফেল করুক, দ্যাট ইজ নট দ্য ফ্যাক্টর। এই হলো ভোটের প্রক্রিয়া। আমি এই গল্পটা কেন বললাম এটা আবার শেষে বলবো আপনাদেরকে। আমি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের কথা বলি। বাংলাদেশে এখন ভোটের হাওয়া বইছে। আমরা জানি 13ই জুনের আগে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট টোটালি ভিন্ন ছিল। 13ই জুন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে টেমস নদীর পাড়ে যে বৈঠকটি হয়েছিল, এরপর রাজনৈতিক প্রেক্ষাপট টোটালি পাল্টে গেছে। এটা এমনভাবে ইউটার্ন নিয়েছে যেটা অবিশ্বাস্য। দেখুন এই জুন মাসে এই 2 তারিখে যখন আপনার প্রেস ক্লাবে বিএনপির উচ্চ মহলে মিটিং হচ্ছিল, তখন সেখানে অনেকভাবে আমাদের প্রধান উপদেষ্টাকে গালমন্দ করা হয়েছে, টেনে হিসেবে নামিয়ে দেবো, কী করে থাকে দেখবো, পালানোর পথ থাকবে না, ইত্যাদি ইত্যাদি কথা বলেছেন বিএনপির সব বড় বড় নেতারা। অতঃপর খালেদা ম্যাডামের বাড়িতে যখন বিএনপির সবাই গেলেন ঈদের শুভেচ্ছা বিনিময় করতে, খালেদা ম্যাডাম একটা বার্তা দিলেন, কোনো অবস্থাতেই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কোনো বাক বিতণ্ডায় যাওয়া যাবে না, এবং সেই মিটিংটির ব্যবস্থা উনিই করেছেন। আমি এইটা বললাম এই জন্য যে আমরা অলরেডি জানি বিএনপির মধ্যে 2টি দল আছে, একটি খালেদা ম্যাডাম অনুসারী, একটি তারেক রহমান অনুসারী। আপনারা যেভাবে নেন, খালেদা ম্যাডাম এখনও দলের পার্টি প্রধান এবং ওনার প্রজ্ঞা, ওনার রাজনৈতিক যে চিন্তাভাবনা তার সাথে আজকালকার অনেকের সাথে মিলে না, এবং দলের মধ্যে অনেকেই খালেদা জিয়া ম্যাডামকে মোটামুটি অবজ্ঞাই করেন। এমনও কথা শোনা গেছে সেই মিটিংয়ে বলেছেন যে খালেদা ম্যাডামের এখন রাজনীতি করার নেই, বয়স নেই, ওনার কথা শুনতে হবে এমন কোনো কথা নেই। এইটা কিন্তু বলছি আমি ওনার সাথে দেখা হওয়ার পূর্বে, কারণ এই ঘটনাটা আমি শুনেছি আমার দেশের একটা কন্টেন্ট থেকে। সেখানে আমার দেশের একজন বার্তা সম্পাদক উপস্থিত ছিলেন, তিনি তখন এই কমিটিকে বলছিলেন যে আপনারা এই সমস্ত ব্যাপারে ইউনূস সাহেবের ব্যাপারে কি ডিসিশন নেবেন, খালেদা ম্যাডামের সাথে একটু কথা বলেন। তখন তাকে সেখানে বলা হয়েছিল বা ওনার কানে এসছে যে না, খালেদা ম্যাডামের কাছ থেকে শোনার কিছু নেই। এনিওয়ে
শেষাবধি খালেদা ম্যাডামের কথাই সবাই শুনেছেন। এখন অনেকেই ভাবছেন যে বিএনপিতে দল বিভক্ত আছে, কেউ কেউ খালেদা ম্যাডামকে পছন্দ করেন, কেউ কেউ পছন্দ করেন না, কেউ কেউ এমনও শোনা যাচ্ছে কেউ কেউ চান না তারেক রহমান দেশে আসুক, কেউ কেউ চান তারেক রহমান দেশে আসুক। এই অবস্থা যখন চলছে তখন দেখুন এই যে মিটিংটা হলো, এর রেজাল্ট আমরা কি পেলাম? রেজাল্ট পেলাম দেশে শান্তি চলে এসছে, এবং এখন যেটা হচ্ছে সেটা তো বুমেরাং হয়ে যাচ্ছে, তাই নয় কি? কারণ দেখুন এত সুন্দর একটা মিটিং হওয়ার পর আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ নিয়ে যে ঝামেলাটা চলছে এটা কিন্তু এখনও অবসান হয়নি, এবং এটার আকার এখন একটু অন্য দিকে চলে যাচ্ছে। আজকের খবরে দেখলাম এলজিআরডি মন্ত্রী বা এলজিআরডি উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া বলেছেন ওনারা হয়তো বা সরকারিভাবে আইনগত সিদ্ধান্ত নেবেন ইশরাকের বিরুদ্ধে। উনি কেন এগুলো করছেন, উনি কেন বেদখল করে তালা মারে রেখেছেন, উনি কেন নগরবাসীকে কষ্ট দিচ্ছেন, যদি এটা হয় তাহলে ধরেই নিতে হবে নির্বাচনের ব্যাপার তো দূরের কথা, দেশে আবার সেই রাজনৈতিক অশান্তি সৃষ্টি হবে। কেন হচ্ছে? যেখানে দুই প্রধানের সাথে, দেশের প্রধান উপদেষ্টা এবং দেশের সবচেয়ে বড় দলের প্রধানের সাথে যখন মিটিং হয়ে একটা সমঝোতা এসে গেল, তারপর এটা কেন হচ্ছে সবাই বলছে, বা অনেক নেটিজনরা বলছে, বা অনেক রাজনৈতিক পণ্ডিতরা বলছেন এটাও তারেক রহমানের একটি চাল। কারণ আমরা এইটুকুন বুঝি যে তারেক রহমান যদি একটি টেলিফোন করে ইশরাক সাহেবকে বলেন যা হবার হয়ে গেছে, তুমি এখান থেকে ফুল স্টপ, বাড়ি চলে যাও, আমি দেখছি, বলছে না। তার মানে তারেক রহমানকে এই বিএনপির ভিতর থেকেই কেউ এটা না বলবার জন্য কথা বলেছেন, বা বিএনপির কেউ চাচ্ছেন ইশরাক এই আন্দোলন চালিয়ে যাক, এবং ওই দলটি চাচ্ছেন যে কোনো অবস্থাতে যে সমঝোতাটা হয়েছে খালেদা ম্যাডামের হুকুম অনুযায়ী, সেই সমঝোতাটা তারা চাচ্ছিল না, তারা চাচ্ছিল আন্দোলনের। কিন্তু খালেদা ম্যাডাম একটা জিনিস বুঝে গেছে, এই মুহূর্তে আন্দোলন করে কোনো কিছু আদায় করা যাবে না, যেটা হয়তো বা তারেক রহমান এতটুকুন বুঝেনি, কিন্তু তার মায়ের আদেশ উনি পালন করেছেন বলেই উনি কিছু বলছেন না। কিন্তু তারেক রহমান কি ইচ্ছা করলে ইশরাককে এই মুহূর্তে স্টপ করাতে পারে না? পারে। কেন করাচ্ছে না? এটা নিয়ে চলছে জল্পনা কল্পনা। এখন যদি কোনো কারণে সরকার ইশরাকের বিরুদ্ধে মামলা করে আইনি প্রক্রিয়ায় যায়, তাহলে তো সেই যেই লাউ সেই কদু, মায়ের আদেশ কেউ মানল না, মায়ের আদেশ মতো কেউ চলল না। এখন আমার প্রশ্ন একটাই থেকে যায়, খালেদা ম্যাডাম যখন বলেছিলেন এই কথাটা যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধাচরণ করবার দরকার নেই, তাহলে খালেদা ম্যাডামই কেন এখন ইশরাককে ডেকে বলছেন না তোমার মেয়র হবার দরকার নেই, তুমি এখন চুপচাপ ঘরে যাও, আমি দেখছি? সেটাও বলা হচ্ছে না। এখানে যে কী রাজনীতি চলছে আমরা কেউই জানি না। তবে এই সমস্ত রাজনীতির মধ্যেও বিএনপির যারা রাজনীতিবিদ তারা যার এলাকায় ভোটের বাজারে নেমে গেছেন। আমরা একটা প্রতিবেদন দেখলাম যে রাজশাহীতে বেশ এক একটা এলাকাতে, মানে এক একটা কনস্টিটিউয়েন্সিতে 4-5 করে আপনার নমিনেশন চাচ্ছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো রাজশাহীর যে সিটি কর্পোরেশনের মেয়র মিস্টার মিনু, তার সাথে তার কম্পিটিশন হবে বিএনপি রুহুল কবির রিজভী সাহেবের সাথে। কাকে দিবেন তারেক রহমান? বিরাট একটা ঝামেলার মধ্যে পড়ে গেছে। এবার আসি আমি সেই গল্পটা, যে গল্পটা দিয়ে শুরু করেছিলাম, সুইডেনে কি করে নমিনেশন দেওয়া হয়। বাংলাদেশে এটা সম্ভব যে তারেক রহমান বলবে রাজশাহীতে মিনু এবং রিজভী কে পপুলার বেশি, তোমরা একটা ভোট করো, আমি যে বেশি ভোট পাবে তাকে দেবো, আমি কোনো ঝামেলার মধ্যে নেই। করবে? মনে হয় করবে না। এ ধরনের রাজনীতি বাংলাদেশের মানুষের মাথায় নেই। কিন্তু যাবেন না, একটি দলের মধ্যে আছে। এই রাজশাহীতে আমি সেই খবরে দেখলাম, এটা আমার দেশের একটা খবর, আপনারা ইচ্ছা করলে দেখে আসতে পারেন। এই রাজশাহীতেই জামাত এখন সেই সুইডিশ স্টাইলে গণভোট করছে। মানে জামাতের যারা প্রার্থী হতে চাও, তোমরা কতজন আছো, ধরুন ওখানে দেখলাম 3জন না 4জন ইন্টারেস্টেড সেই এলাকার এমপিতে কম্পিটিশন করবার জন্য জামাত স্টেট ভোটাভুটিতে যাচ্ছে। ওই 3জনের নাম দিয়ে
একটা ভোটিং করছে ওই এলাকায় 3 জনের মধ্যে কাকে চায়, যাকে মানুষ বেশি ভোট দেবে ওনাকেই জামাত সেই এলাকায় নমিনেশন দেবে। দিস ইজ দ্য সিস্টেম, দিস ইজ দ্য সিস্টেম। এই সিস্টেম যদি বাংলাদেশে চালু হয় তাহলে পার্টির কোনো দায়িত্বই থাকলো না এবং মানুষের মনের আকাঙ্ক্ষা পূর্ণ হলো। এরপর সে ফেল করুক আর পাশ করুক। ধরুন জামাত থেকে মিস্টার এক্সকে নমিনেশন দেওয়া হলো তার পপুলারিটি দিয়ে, বিএনপিতে দেওয়া হলো আরেকজনকে, বিএনপি পাশ করলো, কিন্তু জামাতের মনে একটা সুখ থেকে যাবে যে আমার সবচেয়ে কাঙ্ক্ষিত এবং গৃহীত মানুষটাকেই আমি নমিনেশন দিয়েছিলাম, উনি রাজনীতির মাঠে পাশ করতে পারেনি। এই সিস্টেম কি বাংলাদেশে আসা সম্ভব? আমরা কি এমন রাজনীতি বাংলাদেশে কখনো দেখতে পাবো? হয়তোবা পাবো, আমার প্রজন্মে নয়, হয়তোবা আপনার প্রজন্মে নয়। দিন একদিন আসবে সারা বিশ্বকেই এই রাজনীতিতে চলতে হবে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ।